বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেল ফারিহা। রাগী হিতাহীন জ্ঞানশূন্য হয়ে হাতে থাকা ফ্লাওয়ার বাসটা সজোরে মাটিতে ছুঁড়ে মারে। কাঁচ ভাঙার শব্দে অর্নিল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ফারিহাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। দ্রুত অর্ধনঙ্গ মেয়েটিকে তার নগ্ন বুকের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ফারিহার কাছে ছুটে যেতে নিলে ফারিহা ফ্লোর থেকে কাঁচের টুকরো হাতে নিয়ে অর্নিলের দিকে ছুঁড়ে বলে, আর এক ফা এগোবে না রাস্কেল। তোর মতো ছেলেকে ভালোবেসে আমি সত্যি ভুল করেছি। তোর মতো নোংরা ছেলে কখনো আমার ভালোবাসা বা যোগ্যতা রাখিস না। ধোঁকা দিলে আমাকে এর শাস্তি তোকে আমি অবশ্যই দিব। পাস্টার্ন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অর্নিল ফারিহাকে কিছু বলতে নিবে ফারহা তার হাতের কাজটা অর্নিলের গলায় ধরে বলে, নো মোর ওয়ার্ড ইউ বাস্টার্ড, আদারওয়াইজ আই উইল কিল ইউ। অর্নিল ভয়ার্থ চোখে ফারিহার দিকে তাকিয়ে বলে উঠল, আমার কথাগুলো শুনো ফারিহা, আমি এই মেয়েটাকে সত্যি চিনি না। জাস্ট শাট আপ অর্নিল। তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। যদি করিস তাহলে তোর জিভে আমি এই মুহূর্তে টেনে ছিঁড়ে ফেলবো। ফারিহার রক্তলাল চোখ দেখে ভয়ে অর্নিল মুখ ফুটেই কিছু বলতে পারল না। তোকে ছেড়ে দিব একটা কখনো ভাবিস না। ছেলেদের বেডে যাওয়ার শখ তোর আমি সারা জনমের জন্য মিটিয়ে দিব। আমি জাস্ট ওয়েট। তোদের দুজনকেই এমন শাস্তি দিব যে আমাকে ধোঁকা আর প্রতারণা করার কথাগুলো ভাবতেই তোদের শরীরে কাঁটা দিয়ে উঠবে, কলিজা কেঁপে উঠবে। ফারিহা মেয়েটির চুল ছেড়ে দিতে মেয়েটির শরীরে চাদর ফেঁসিয়ে অর্নিলের সামনে দাঁড়িয়ে বলে, এই যে মিস্টার, আমার টাকাটা দিন, আমি চলে যাই। আপনার জন্য এই ম্যাডাম আমারও খুন করব। আপনি অন্য কাউরে ডাক্কালন। হ্যাঁ, আপনার লগে শুইব আর থাকুম না, আমার টাকাটা দিয়ে দেন। অর্নিল মেয়েটাকে জোরে ধমক দিয়ে বলে ওঠে, এই মেয়ে কে তুমি? আর এই সব কি বলছো? আমি কেন তোমাকে ডাকবা? তুমি এখানে কি করছো আমার বেডরুমে? কেন স্যার, আপনি তো আমাকে নিয়ে আনছেন আপনার লগে সবার লাগিয়া। ফারিহা অর্নিল আর মেয়েটার কথা শুনে রেগে অর্নিলের গলা চেপে ধরে বলে, চি অর্নিল, তোর এতই শরীরের খিদে যে রাস্তার প্রস্টিটিউট নিজের ভিড়ে নিতে দুবার ভাবলি না? তোর মতো নোংরা জঘন্য ছেলে আমার বয়ফ্রেন্ড, এটা ভাবতেই আমার সারা শরীর ঘিন ঘিন করতেছে। তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছুঁয়েছিস, তোকে না আমি কখনো ক্ষমা করব না, না ছেড়ে দিব। এবার দেখবি ফারিহা তোর সাথে ঠিক কি কি করে। ফারিহার রক্তিম চোখে অর্নিল আর মেয়েটার দিকে তাকিয়ে রেগে রুম থেকে বেরিয়ে যায়। ফারিহা চলে যেতে অর্নিল সজোরে এক থাপ্পড় মারে মেয়েটিকে। শালি বল, তোকে কে পাঠিয়েছে? আমি তো তোকে ডাকিনি, তাহলে কে তোকে পাঠিয়েছে বল? অর্নিলের ধমক শুনে মেয়েটা কেঁদে দিয়ে বলে, আপনি তো আমারে ফোন করে ডাকলেন, নাইলে আমি কেমনি এইখানে আপনার ঘরে আসবো। অর্নিলের যেন রাগে মাথা ছেড়ে যাওয়ার উপক্রম। 2 মাস ফারিহার পেছনে করে 1 সপ্তাহ আগে ফারিহা তার ভালোবাসার প্রপোজাল রাজি হয়। আর এখনই এমন নোংরা বাজে অবস্থায় দেখে ভুল বুঝলো। অর্নিল নিজের ভাবনা থেকে বের হয়ে মেয়েটিকে কিছু বলবে, কিন্তু পুরো রুমে খুঁজে মেয়েটিকে দেখতে পায় না। কয়েক মুহূর্তে মেয়েটি যেন ভ্যানিশ হয়ে গেল। অর্নিল ভেবে পাচ্ছে না ওর সাথে কি হলো। আবু কাজ হয়েছে। অর্নিল, তোকে চিনতে পারিনি তো? তুই যে ফারিহা নয় ফারহা। ফারিহা আজ পর্যন্ত আমাদের মম ড্যাড চিনতে পারলো না কে ফারহা আর কে ফারিহা, তাহলে তোর এই 2 দিনের প্রেমিক কি করে আমাকে চিনবে? আপুরে, তুই এই অর্নিলকে আমার হাত থেকে বাঁচিয়ে দিলে, না হলে আজ ওর মৃত্যু নাচ্ছিল আমার হাতে। ফারিহা, আমি তোকে আগেও বলেছি নিজের রাগ জেদটাকে কন্ট্রোল করে। এমন হয় না তোর এই রাগ জেদের জন্য তোকে তোর জীবনটাকে হারাতে হয়। আর আমরা জাস্ট 3 মাস হলো বিডিতে ফিরেছি। এখনই এমন কিছু করিস না যাতে পুলিশ কেস হয়। ফারহার কথা অগ্রাহ্য করে ফারিহা বলতে লাগলো, আমি এখানকার একটা কলেজে চাকরি পেয়েছি, বাট মম জবটা করতে দিতে চাচ্ছে না। আমি মমকে ম্যানেজ করে নিব, বাট তোকে প্রমিস করতে হবে নিজের রাগটা কন্ট্রোল করবে। ঠিক আছে, তোর কথা মতোই সবটা হবে। ফারিহা তাদের গাড়িতে উঠতে গাড়ির সামনে অর্নিলের সাথে ধাক্কা মেয়ে এসে দাঁড়ায়। মেয়েটিকে দেখে ফারিহার ফার্স্টটা নিয়ে গাড়ি থেকে নেমে মেয়েটির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, দারুণ অভিনয় করেছো পুলি, আমি ইমপ্রেস। এই নাও তোমার বাকি টাকা। ফারহা ফার্স্ট থেকে মোটা অঙ্কের একটা ভাঙটিল বের করে ফুলির হাতে দিয়ে বলে, তোমাকে যেন আর এই শহরে না দেখি ফুলি। দেখবেন না ম্যাডাম, আমি আজকে গ্রামে চলে যাবো, এই শহরে আর ফিরুম না, আপনি নিশ্চিন্তে থাকেন ম্যাডাম। ফারহা কিছু বলল না, তবে ঠোঁটের কোণে বাঁকা হাসিটা ফুটে উঠল। ফারহার চোখে সানগ্লাস পরে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। স্যার, আপনি এখানে? আপনার তো খান মঞ্জিলে থাকার কথা। ফাইলগুলো গুছাতে গুছাতে
বলতে লাগলো আসলাম। আসলামের কথা শুনে মেঘ আর চোখে আসলামের দিকে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার আসলাম, আজকাল দেখছি আমার থেকে খান মঞ্জিলের খবর তুমি বেশি রাখছো, কারোর প্রেমে টেমে পড়লে নাকি? শীতল গলায় বলল মেঘ। মেঘের কথা শুনে এসি চলাকালীন দরদর করে ঘামতে লাগলো। আসলামের মনের কথা মেঘ অতি সহজে বুঝতে পারবে তার তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে। আসলাম জানে মেঘ যে কোনো মানুষের চোখ দেখে তার ভিতরটা ফোড়ে ফেলতে পারে। ভয় ফেলে আসলাম, ভয় পাবার কিছু নেই। আসলাম বলে, ফেলো, তুমি কি বলতে চাও? বলছিলাম আপনি এবার সাংসারী হন স্যার, আর কত বছর লুকিয়ে এই কাজগুলো করবেন? আমার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমি যে এই পথ থেকে ছাড়তে পারবো না আসলাম। মেঘ শার্টের ওপর ব্লেজার পরতে পরতে আসলামকে বলে, আমি বের হচ্ছি। খান মঞ্জিল থেকে এসে পুরো ডিটেলসের ফাইল যেন আমার টেবিলের উপর দেখতে পাই আসলাম। ওকে স্যার। মেঘ গাড়ির চাবি নিয়ে ফুরফুরে মন নিয়ে গাড়ি স্টার্ট দেয়। খান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছে মেঘ। দীর্ঘ 7 বছর পর খান মঞ্জিলে পা ফেলল মেঘ। খান মঞ্জিলে প্রবেশ করার সাথে সাথে দুপাশ থেকে সার্ভেন্টরা ফুল দিয়ে ছিটিয়ে দিচ্ছে। মেঘ প্রথমে বিরক্ত হলেও চোখে মুখে তা প্রকাশ করে না। হঠাৎ পেছন থেকে মেঘকে বলে ওঠে, কেমন আছো মেঘ? ফায়েজ খান, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আঙ্কেল? দুই মেয়েকে দীর্ঘ 7 বছর পর কাছে পেয়ে বাবা মা যেমন থাকে আমিও তেমন আছি মেঘ। উফ আঙ্কেল, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। ফায়েজ খান মুচকি হেসে মেঘকে আবার জিজ্ঞাসা করল, এখন কি মেহরাবের বিজনেস সামলাচ্ছ মেঘ? না আঙ্কেল, আপনার বন্ধুর বিজনেস আমি নই, বরং শ্রাবণ ভাইয়া সামলাচ্ছে। তাহলে তুমি কি করছো মেঘ? আমি বাকিটা বলার পূর্বে মিহি কণ্ঠে পেছন থেকে কেউ বলে উঠলে, ড্যাড, মম কোথায়? মমকে কোথাও দেখছি না কেন? মেঘ এমন মিষ্টি কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখে চকলেট রঙের একটা সুন্দর গাউন পরিহিতা রমণীর ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। মেঘের হার্টবিট যেন কয়েক মুহূর্তের জন্য ওখানে থেমে গেল। দুক 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 যেন হঠাৎ করে বেড়ে গেল। গলা শুকিয়ে এলো মেঘের। ফায়েজ খান তার মেয়েকে দেখে বুঝতে পারছে না এটা তার বড় মেয়ে ফারহা নাকি ছোট মেয়ে ফারিহা, কারণ সিঁড়ি দিয়ে তার আর এক মেয়ে একই রকম গাউন পরে তাদের দিকে আসছে। মেঘের সামনে দাঁড়িয়ে থাকা রমণী মেঘের সামনে এসে দাঁড়িয়ে বলে, কেমন আছো মেঘরাজ? ফারহা মুচকি হাসলো। ফারিহা পেছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে বলে, আপু দেখলা চুলটা খোপা করতে পারছি না, একটু হেল্প করে দে না। ফারহা মেঘের ওপর থেকে দৃষ্টি সরিয়ে ফারিয়ে চুল খোপা না করে ফ্রান্স বেনি করে দেয়। খান মঞ্জিলে ফায়েজ খান আজ পার্টি থ্রো করেছে তার দুই রাজকন্যা ফারহা আর ফারিহার জন্য। ফারহার ফুফি মোহনা রহমান তার দুই ছেলে রাফি আর আদিলকে নিয়ে খান মঞ্জিলে প্রবেশ করতে তিনি চমকে ওঠেন ফারহার ফারিহাকে দেখে। রাফি আর আদিল দুজনে প্রচণ্ড খুশি তাদের প্রাণপ্রিয় বোনদের দেখে। ফারহা ফারিহা যে গত 3 মাস আগে বিডিতে এসেছে এই খবর খুব কম মানুষই জানে। দুই ভাই এসে ফারহা ফারিহার কাছে গিয়ে জড়িয়ে ধরে। ফারহা ফারিহা দুজনে বেশ অবাক হয়, কিন্তু পরক্ষণে চিনতে পেরে ভাইদের মাথায় হাত বুলিয়ে দেয়। এদিকে মেঘ দূরে দাঁড়িয়ে ফারহাকে অবলক্ষণ করছে। ফারহা সফট ড্রিঙ্ক নেওয়ার জন্য মিনিবারে আসতে হঠাৎ করে ফারহার মুখ চেপে ধরে একটা রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দেয়। ফারহা জড়িয়ে থাকা লোকটার পায়ে আঘাত করে বেডের ওপর ছিটকে পড়ে। ফারহা কিছু বলতে যাবে তখনই মেঘ ফারহার গলা চেপে ধরে বলে ওঠে, 7 বছর আগে আমাকে না বলে চলে গিয়ে যে ভুল করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে। এবার ফারু পাখি, আমাকে দেওয়া প্রত্যেকটা কষ্টের মূল এবার তোমাকে দিতে হবে ফারু পাখি। মেঘের হাত কিছুটা আলগা হতে ফারহা মেঘকে ধাক্কা দিয়ে ফেলে মেঘের উপর উঠে বসে মেঘের গলার আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, তুমি আমাকে শাস্তি দিতে পারবে মেঘরাজ? তোমার ফারু পাখিকে তুমি কষ্ট দিবে? আচ্ছা মেঘরাজ, আমার কষ্ট দেখি কি তোমার কি বিন্দু মাত্র কষ্ট হবে না? ফারহার স্পর্শ বুকের ভেতরটা যেন তোলপাড় হচ্ছে। দীর্ঘ 7 বছর পর তার ভালোবাসার মানুষটির স্পর্শ তাকে কঠিন তরল হতে বাধ্য করছে, যেটা মেঘরাজ কোনোমতে চাইছে না। মেঘ কিছু বলতে যাবে তার পূর্বে মেঘের ফোনটা বেজে ওঠে। ফারহা মুচকি হেসে মেঘের উপর থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায়। মেঘ ফারহাদ চলে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে কেউ একজন বলে ওঠে, স্যার একটা ইনফরমেশন আছে, আজ শহরে বোম ব্লাস্ট হবে, কিন্তু কোথায় কখন এটা জানা সম্ভব হয়নি। ইউ ইডিয়েট, এটা জানলে কি করে এটা আটকাবো আমি? মেঘ কিছু একটা ভেবে বলো, এটা আজ যা হতে চাইছে হতে দাও, এর নেক্সট প্ল্যান কী হবে এটা বুঝতে পারবো। আজ কোথায় কোথায় বোম ব্লাস্ট হবে।
আসলামের পুরো কথা শেষ হবার পূর্বে মেঘ কল ডিসকানেক্ট করে রুম থেকে বেরিয়ে যায়। অর্নিল ভয়ে ভয়ে থর থর করে কাঁপছে। তারই রুমে ফুলি নামের মেয়ে দেহ। অর্নিল আরও ভালো করে শিওর হওয়ার জন্য ফুলির হাতের পালস চেক করার জন্য হাত স্পর্শ করে কেঁপে ওঠে অর্নিল ভয়ে ভয়ে থর থর করে কাঁপছে। তারই রুমে ফুলি নামের মেয়েটির মৃতদেহ পড়ে আছে। অর্নিল কি করবে ভেবে পাচ্ছে না। মেয়েটি কি করে তার ফ্ল্যাটে আবার ফিরে এলো আর মরে গেল কি করে, এটাও অর্নিলের মাথায় ঢুকছে না। অর্নিল আরও ভালো করে শিওর হওয়ার জন্য ফুলির হাতের পালস চেক করার জন্য হাত স্পর্শ করতে কেঁপে ওঠে অর্নিল, কারণ ফুলি নামের মেয়েটির শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। অর্নিল কি করবে না করবে ভেবে পাচ্ছে না। মাথায় হাত দিয়ে বসে পড়ে অর্নিল, কারণ অর্নিল খুব ভালো করে বুঝতে পারছে সে ফেঁসে গেছে। এখন আমি কি করব? মেয়েটার লাশ আমি কি করে লুকাবো? পুলিশ যদি জেনে যায় তাহলে আমাকে তো খুনি ভেবে অ্যারেস্ট করবে। অর্নিলের ভাবনার মাঝে কলিং বেল ভেজে ওঠে। অর্নিল আরও ভয় পেয়ে যায়। অনবরত কলিং বেল বাজতে লাগলো। এক পর্যায়ে অর্নিল বাধ্য হয়ে দরজা খুলে দেয়। সাথে সাথে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে অর্নিল অবাকের চরম পর্যায়ে চলে গেল। এত তাড়াতাড়ি পুলিশ এখানে চলে আসবে সেটা অর্নিল ভাবতেও পারেনি। আপনি তো অর্নিল? পুলিশ অফিসার জিজ্ঞাসা করলো। জি, আমি অর্নিল। কিন্তু আপনারা এখানে? আমাদের কাছে খবর আছে এখানে একটা মার্ডার হয়েছে। পুলিশের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলল অর্নিল। মার্ডার? এখানে আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার, এখানে কোনো মার্ডার হয়নি। মার্ডার হয়েছে কি হয়নি তা তো জানা যাবে যখন আমরা আপনার ফ্ল্যাটটা সার্চ করব। অফিসার, আপনারা পুরো ফ্ল্যাট সার্চ করুন। ওকে স্যার। আদিল আর রাফি দুজনে ফারহা আর ফারিহাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। এটা দেখে মেঘ চরম বিরক্ত। তার থেকেও বেশি বিরক্ত হলো ফারহার উপর যমজ দুই বোন একই রকম চুল স্টাইল করার কারণে। কে ফারহা আর কে ফারিহা বোঝার কোনো জো নেই। এদিকে আদিল ফারহার হাত ধরে আড়ালে টেনে নিয়ে বলে, আপু তুমি দেশে ফিরেছ তাতে আমরা খুব খুশি, কিন্তু তুমি এবার মেঘ ভাইয়াকে আর কষ্ট দিও না। তুমি যে জানো মেঘ ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। আমি জানি পিচ্ছি, মেঘরাজ আমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ট্রাস্ট মি, আমি মেঘের ভালো চাই। আর তাই মেঘরাজকে আমি আমার জীবনের সাথে জড়াতে চাই না। আর সবচেয়ে বড় কথা, ফারিহা মেঘকে ভালোবাসে। ফারহার কথা শুনে আদিল যেন আকাশ থেকে পড়ল। ফারিহা মিককে ভালোবাসে, এটা সত্যি আদিলের কাছে বিস্ময়জনক, কারণ ফারিহার একাধিক রিলেশন আছে। কখনো 7 দিনের বেশি বয়ফ্রেন্ড টিকিয়ে রাখে না। প্রত্যেক সপ্তাহে তার বয়ফ্রেন্ড চেঞ্জ চায়। এটা আদিল লন্ডনে গিয়ে জানতে পেরেছে। আপু তুই জানিস ফারিহা আপু কেমন? তার পছন্দ কখনো একের উপর সীমাবদ্ধ নয়। পিচ্ছে আমি আমার বোনকে খুব ভালো করে চিনি, তুই আমাকে ওকে চেনাতে আসিস না। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস কর, আমি তোকে আর কিছু বলতে আসবো না। আদিল মন খারাপ করে চলে যায়। এদিকে ফারহা আদিলের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাকা হেসে বলে, এই ফারহা তার প্রিয় জিনিস নিজের করে রাখতে জানে পিচ্ছি, আর এটাও জানে কি করে নিজের প্রিয় জিনিস অন্যের হাত থেকে রক্ষা করতে হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। ফারহা বিড়বিড় করে কথাগুলো বলে যেতে নিলে পিছন থেকে মেঘ ফারহার হাত শক্ত করে চেপে ধরে পিলারের আড়ালে নিয়ে গিয়ে বলে, আমার কি অপরাধ ফারু পাখি? আমাকে কেন কষ্ট দিচ্ছ? এতগুলো বছর তুমি বিহীন এক জীবন্ত লাশের মতো জীবন কাটিয়েছি, আর কত? ফারহা দাঁতে দাঁত চেপে কটমট করে মেঘের দিকে তাকিয়ে বলে, আমি ফারহা নই মেঘ, আমি ফারিহা। তুমি ফারহাকে বলা কথাগুলো আমাকে কেন বলছো? ফারহার কথা শুনে মেঘের হাতের বাঁধন আলগা হতে হতে আরো শক্ত করে চেপে ধরে ফারহার গলার মুখ গুজে বলে, এই শরীরের ঘ্রাণ আমার চেনা পারো পাখি, যতই তুমি নিজেকে ফারিহা বলে দাবি করো। আমি জানি তুমি আমার ফারু পাখি, আমার ফারহা। ফারহা পারে না এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু মেঘের শক্ত বাঁধনে যে বন্দি, তাই সেও এই মুহূর্ত এখান থেকে চলে যেতে পারছে না। মেঘের বাবা মেহেরবান চৌধুরী আর ফারহার বাবা ফায়েজ খান দুজনে বেস্ট ফ্রেন্ড হওয়ায় সুবাদে খান মঞ্জিলে মেঘের যাতায়াত ছিল। ফারিহার জন্মের পর থেকে মেঘ সবসময় ফারহার আশেপাশে থাকতো, ওকে সবসময় বিপদ আপদ থেকে রক্ষা করত। ফারহা ব্যথা পাওয়ার আগে সে ব্যথা নিজে বরণ করে নিত। ছোটবেলার অনুমতি বহ হওয়ার সাথে সাথে ভালোবাসায় রূপান্তর নেয়। মেঘ ফারহাকে পাগলের মতো ভালোবাসতে থাকে, কিন্তু ফারহা কখনো তার ভালোবাসা মেঘের সামনে প্রকাশ করত না।
ফারহার কাছে সবসময় মেঘের ভালোবাসাকে আফসার ধূসর মনে হতো। হয়তো এটাই ফারহার ধূসর প্রেমের অনুভূতি, যেটা এখনো মেঘকে জানতে দিতে চায় না ফারহা। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর একমাত্র ফারহা দিতে পারবে। ফারহা রাফি আর ফারিহার কাছে আসতে ফারহাকে কিছু একটা ইশারা করতে ফারহা চোখের পলক ফেলে। তা দেখে ফারিহা নিশ্চিন্ত হয়। তুমি তো ফারিহা, তাই আফু তাই না? ফারহার দিকে তাকিয়ে রাফি প্রশ্ন করলো। তা শুনে ফারিহা দুজনে মিটমিটিয়ে হাসতে লাগলো। ফারহা বাবা মা ফায়েজ খান আর আইরিন খান কেউ এখানে তাদের মেয়ে দিয়ে চিনতে পারে না কে ফারহার কে ফারিহা। তবে আদিল এই 2 দিন বোনকে ছোটবেলা থেকে আলাদা করে চিনতে পারে। তবে এই বিষয়টা ফারহার ফারিহা ছাড়া কেউ জানে না। চৌধুরী পরিবারের সব সদস্য সন্ধ্যায় এসে হাজির হয়। তাদের সদরে আপ্যায়ন করতে বিশেষ কিছু কর্মচারী নিয়োগ করা হয়। তাদের দেখাশোনা করে মেঘের বাবা মা মেহেরাব চৌধুরী আর মিসেস মেহেরিমা চৌধুরী। ফারহা ফারিহা দুজনে দেখে বেশ অবাক হয়। দুজন বোন পুরো একরকম সাজের কারণে কে ফারহার কে ফারিহা সেটা আলাদা করা যাচ্ছে না। বিদায় তারা ফারহার বাবা মায়ের সাথে গল্প জুড়ে দেয়। ফারিহা চারিদিকে তাকিয়ে মেঘকে দেখতে না পেয়ে ফারহাকে বিষয়টা জানাতে ফারহা ফারিহাকে পাঠায় মেঘের খোঁজে। আর এদিকে ফারহা সবার চোখের আড়ালে খান মঞ্জিল থেকে বেরিয়ে যায়। তুমি আমার রুমে কি করছো মেঘ? পেছন থেকে কারো গলার আওয়াজ পেয়ে চমকে ওঠে মেঘ তার ঠোঁটের কোনো মারাত্মক সুন্দর হাসিটা ফুটিয়ে তোলে। ফারিহার দিকে তাকিয়ে ধীরে ধীরে ফারিহার কেসে এসে এক হাত দিয়ে ফারিহার কোমর চেপে ধরে ফারিহার গলায় আঙ্গুল দিয়ে স্লাইস করতে করতে বলে, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি সুইটহার্ট। ফারিহা মেঘের গলা জড়িয়ে ধরে মাতাল করা কণ্ঠে বলে, আমার জন্য অপেক্ষা করছো অথচ আমাকেই ডাকুনি? তুমি এটা কেমন কথা মেঘ? তোমায় ডাকিনি কারণ আমি জানি তুমি আমাকে খুঁজতে ঠিকই এখানে এসে হাজির হবে। ফারিহা মেঘকে জড়িয়ে ধরে পুরো রুমে চোখ বুলিয়ে রহস্যময় হাসি দিল, যে হাসি রহস্য মেঘের অজানা। হঠাৎ করে মেঘ ফারিহাকে ছেড়ে দিয়ে বলে, সুইটহার্ট বাইরে চলো, সেখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ফারিহা মেঘের কথার প্রত্যুত্তর কিছু বলল না। মেঘের হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ আগে অর্নিলকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে চলে গেছে। খবরটা মিডিয়ার কাছে পৌঁছাতে বেশিক্ষণ লাগেনি। প্রত্যেকটা টিভি চ্যানেলে এখন অর্নিলকে দেখাচ্ছে। তার সাথে সাথে ফুলি নামক প্রস্টিটিউটের সাথে অর্নিলের সম্পর্কে বানানো ভিত্তিহীন নানা খবর প্রচার হচ্ছে। পুলিশ ডেড বডি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। অর্নিল বাবা মা দেশের বাইরে থাকি বিদায় তারা এখনই কিছু পড়তে পারছে না। তবে খবরটা শোনা মাত্র দেশে ফেরার জন্য টিকিট কেটেছে। অন্যদিকে ফারহা পার্টি থেকে বের হয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। মেঘের গার্ড ফারহাকে আজ আর খুঁজে পায় না। ফারহা খুঁজে না পেয়ে মেঘকে ফোন করে জানাতে মেঘ পার্টি ছেড়ে বেরিয়ে পড়ে। মেঘকে বের হতে দেখে ফারিহা তার ফোন সাথে সাথে কাউকে একটা মেসেজ সেন্ড করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফারিহা লং গাউনটা পরে ফারিহার পিঠ গলা চুলকাচ্ছে বিদায় ফারিহা ধীরে না করে গাউনটা খুলে ফেলেন। মিররের সামনে স্লিভলেস শার্ট আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। শরীরের অসংখ্য কাটা ছাড়ার দাগ স্পষ্ট। ফারিহার ড্রয়ার থেকে একটা মলম বের করে নতুন কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে কানে হেডফোন গুঁজে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় ফারিহা। মেন গেটের সামনে 4টে কুকুর গেউ গেউ করে ডাকছে। ফারিহা স্থির শান্ত দৃষ্টিতে কুকুরগুলির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে এসে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা ধারালো ছুরি বের করে উল্টো পাল্টে দেখে কোমরে গুঁজে নিল ফারিহা। ডাইনিং টেবিলে মোহনা বেগম, আদিল, রাফি, ফায়েজ খান, আইরিন খান, মেঘের বাবা মা মেহেরাব চৌধুরী আর মিসেস মেহেরিমা চৌধুরী অপেক্ষা করছে ফারিহার জন্য। কিন্তু ফারহাকে আসতে না দেখে আইরিন সার্ভেন্ট পাঠায় তাদের ডেকে আনার জন্য। ফারিহার শরীরে ওড়না দিয়ে জড়িয়ে দরজা খুলে সার্ভেন্টকে জানায়, আজ তারা 2 বোনের কেউ খাবে না। ফারিহার কথা মতো নিচে গিয়ে সার্ভেন্ট ফারিহার কথাগুলো বলতে ফায়েজ খান বেশ রেগে যায়। কিন্তু তার বন্ধু আর তার স্ত্রীর সামনে কোনো সিক্রেট করতে চাইছে না বিধায় তিনি সবাইকে খেতে শুরু করতে বললেন। নির্জন এক ফাঁকা রাস্তায় কালো কোট পরিহিত একজন হেঁটে চলেছে। তার গা ঘেঁষে চলেছে একটি কুকুর। কালো কোট পরিহিত ব্যক্তির হাতে ধারালো ছুরি, যেটা
সোডিয়াম আলোয় চিকচিক করছে। কিছু দূর যেতে একটা কালো গাড়ি এসে ব্যক্তিটার সামনে এসে দাঁড়াতে তিনি গাড়িতে উঠে যায়। কুকুরটি ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। রাত 3:10 খুব সাবধানে খান মঞ্জিলে মেন গেটে প্রবেশ করে ফারহা। ফারহাকে দেখে কুকুরগুলি চিৎকার করা বন্ধ করে ফারহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। ফারহা তার হাতের মুঠোয় কয়েক পিস বিস্কুট কুকুরদের সামনে ফেলে দিয়ে ভিতরে ঢুকে যায়। রুমে এসে ফারিহাকে এলোমেলোভাবে শুয়ে থাকতে দেখে ফারহা তার ভ্রুযুগল কুঁচকে তাকায়। ফারিহার দিকে তাকাতে বেডের উপর খালি ইঞ্জেকশন দেখে রেগে দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে বলে, এই মেয়েটা আজও আমার কথা শুনলো না, আজও ড্রাগস নিয়েছে, ইডিয়েট। ফারহা খালি ইঞ্জেকশন আর নেশা করার সামগ্রীগুলো সরিয়ে ফেলে ফারিহাকে বেডে ঠিকমতো শুইয়ে দিয়ে গায়ে চাদর টেনে দিয়ে নিজের রুমে ঢুকতে চমকে ওঠে ফারহা। পিচ্ছি, তুই এখানে কেন? আসতে পারি না বুঝি? ফারহা দরজা লক করে সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা রেখে আদিলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন এসেছিস? আপু, আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি। জানি না কথাটা তোমার জন্য ইম্পর্টেন্ট কিনা, তবে আমি যেহেতু জেনেছি সেহেতু তোমাকে জানাবো, আমার কর্তব্য। ফারহা তার ভ্রুযুগল কুঁচকে আদিলের দিকে তাকিয়ে বলে, কি বলতে চাইছিস তুই? আপু, মেঘ ভাইয়া কোনো সাধারণ লোক নয়। মেঘ ভাইয়া একজন। আদিল তার কথা সম্পূর্ণ করার পূর্বে আদিলের ফোনটা বেজে ওঠে। আদিল ফারহার দিকে তাকাতে ফারহা ইশারা করে কল রিসিভ করতে। আদিল কল রিসিভ করে। হ্যালো ভাইয়া, তুই কোথায়? কি হয়েছে? এত রাতে আমাকে কেন কল করেছিস? ভাইয়া, আমি আসলে মুম্বাই যেতে চাইছি। হঠাৎ মুম্বাই কেন যেতে হবে তোকে? মিস্টার রায় যেতে বলেছে মুম্বাই। ওখানে নাকি আমাদের কোম্পানির আর একটা ব্রাঞ্চ। বাকিটা বলার আগে আদিল বলে ওঠে, না রাফি, মুম্বাইতে কোনো ব্রাঞ্চ খোলার প্রয়োজন নেই। আর মিস্টার রায়ের সাথে আমি কোনো বিজনেস করব না, এটা তুই ওনাকে ক্লিয়ার করে জানিয়ে দিস। আমি এখন ব্যস্ত আছি, রাখছি। আদিল রাফির ফোন কোনো কথা না শুনে কল কেটে ডিসকানেক্ট করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে ফারহার দিকে তাকাতে দেখে ফারহা নেই। আদিল আপু আপু বলে দুবার ডেকে ফারহার কোনো সাড়া শব্দ না পেয়ে আদিল রুম ছেড়ে ভিড়িয়ে যায়। আদিল চলে যেতে ফারহা নিঃশব্দ ওয়াশরুম থেকে চুল মুছতে মুছতে বের হয়। আদিলকে দেখতে না পেয়ে বুঝতে পারে আদিল চলে গেছে। ফারহা বেজা তোয়ালে ব্যালকনিতে মেলে দিয়ে রুমে থেকে বেরিয়ে কিচেনে গিয়ে নিজের জন্য কফি বানিয়ে রুমে এসে কাপ বোর্ড থেকে ট্যাব বেড করে মাথা নিচু করে মেঘের সামনে আসলাম। পুরো অফিসে সিসি ক্যামেরা দ্বারা আবৃত, কিন্তু সেই ক্যামেরায় নিজেকে আড়াল করে ফাইলটা চুরি করা এটা কোনো প্রফেশনাল লোকের কাজ। এটা মেঘের বুঝতে দেরি নেই। মেঘ দাঁতে দাঁত চেপে কটমট করে তাকিয়ে আসলামকে প্রশ্ন করে, ফাইলটা কার ডিটেলস ছিল? আসলাম, ম্যামদের পুরো ডিটেলস ছিল স্যার। তবে তবে কি আসলাম? স্যার, আমি পুরো ডিটেলস কালেক্ট করতে পারিনি। পুরো ডিটেলস কালেক্ট করতে হলে আমাকে লন্ডনে যেতে হবে। মেঘ রেগে হাতের গ্লোবটা ছুঁড়ে মেরে আসলামকে বলে, আগে খোঁজ নাও, আর কার এত বড় বুকের কলিজা যে আমার কেবিনে ঢুকে ফাইল চুরি করে তাকে আমার সামনে দেখতে চাই। আসলাম, তার কলিজাটা আমি একটু মেপে দেখব। মেঘ চৌধুরীর সাথে লাগতে আসে, তাকে তো মাকে দেখতেই হবে। জি স্যার, কিন্তু লোকটা কোনো ক্লু রেখে যায়নি স্যার। ভাবনার বিষয় হলো, বাইরে যে 4টা কুকুর থাকতো সবসময় সে 4টা কুকুরকে নৃশংসভাবে ছুরি দিয়ে মেরে দিয়েছে। আসলামের কথা শুনে মেঘ ছেড়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে। মেঘের চোখের সামনে সবকিছু কেমন যেন পাল্টে যাচ্ছে। তার প্ল্যানগুলো কে যেন বেচতে দিচ্ছে বারংবার। মেঘের ভাবনার মাঝে কেউ দরজা নক করে। মেয়ে কামিং স্যার। মিষ্টি গলা শুনে মেঘ চোখ মেলে তাকিয়ে ঠোঁটের কোনো হাসি এনে বলে, ইয়েস মিস নাবিলা। মিস নাবিলা মেঘের সিনিয়র বস হলেও মিস নাবিলা মেঘের সামনে এমন ভাব করে যেন মেঘ মিস নাবিলার সিনিয়র আর সে তার জুনিয়র। মেঘ আসলামকে যেতে ইশারা করতে আসলাম কেবিন থেকে বের হয়ে যায়। মিস নাবিলা ভেতর থেকে দরজা করে হুট করে মেঘের কোলে বসে পড়ে। মেঘের গালে চুমু খেয়ে বলে, মিস্টার হ্যান্ডসাম, আর কত অপেক্ষা করাবে আমাকে? এবার আমি বিয়েটা করে নাও। বিয়ে তো আমি করবো, তবে আমার ফারু পাখিকে। মিস নাবিলা। ফারু পাখি নামটা শুনে তৎক্ষণাৎ মেঘের কোল থেকে উঠে মেঘের দিকে কটমট করে তাকিয়ে বলে, কে এই ফারু পাখি মেঘ, যার জন্য তুমি আমাকে বারবার রিজেক্ট করছো? কে ফারু পাখি?
ফারু পাখি আমার হৃদস্পন্দন, আমার হৃদয়ের প্রত্যেকটা কম্পন, সে আমার প্রথম এবং শেষ অনুভূতি, আমার জীবনের এক চিলতের রোদ্দুর, আফসা দুষের প্রেমের অনুভূতি আমার ফারু পাখি। মিস নাবিলা। মেঘের মুখের এত সুন্দর সাবলীল ভাষায় নিজের মনের অনুভূতিগুলো বলতে শুনে নাবিলার যেন পুরো শরীর রাগে জ্বলে যাচ্ছে। মেঘের মনে অন্য কেউ আছে এটা যেন নাবিলা মেনে নিতে পারছে না। মেঘ, ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র অফিসার, তুমি এভাবে আমাকে রিজেক্ট করতে পারো না মেঘ। ইউনো, আমি চাইলে তোমার জবটা কেড়ে নিতে পারি। নাবিলার কথা শুনে মেঘ তার ঠোঁটের কোণে সে মারাত্মক সুন্দর হাসিটা ফুটিয়ে তুলে নাবিলার উদ্দেশ্য বলে, মিস নাবিলা, আপনি আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন, আপনি হয়তো এখনও আমাকে চিনতে পারেননি। আর হ্যাঁ, আপনি চাইলে আপনার মতো চেষ্টা করতে পারেন আমার জবটা কেড়ে নেন, বাট ট্রাস্ট মি, এতে আপনার বিশেষ লাভ হবে বলে মনে হয় না। মিস নাবিলা ফোঁস করতে করতে মেঘের টেবিলের ওপর ফাইলটা রেখে কেবিন থেকে বেরিয়ে যায়। মেঘ মিস নাবিলা চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, সিলিগাল, এই মেয়ে এসেছে মেঘ চৌধুরীকে বিয়ে করতে। হ্যাঁ, এই মেঘ চৌধুরী যা চাই তা সে যে কোনো মূল্যে ছিনিয়ে নিতে জানে। আসলাম কেবিনে ঢুকে মেঘকে বলে, স্যার, রাত 4টা বাজে, আপনি চৌধুরী ম্যানশনে ফিরবেন না? ফিরবো, গাড়ি বের করো আসলাম। আর শোনো, তুমি আজ আমার সাথে থাকবে। ওকে স্যার। ভোর 4টায় যখন খান মঞ্জিলে গার্ডেনে গার্ড কোনো মেয়েকে এক্সারসাইজ করতে দেখে, দ্রুত মেয়েটার কাছে এসে দেখে যমজ বোনের একজন। ফারিহা গার্ডকে দেখে ঠান্ডা গলায় বলে, এখানে কি করছেন চাচা? না মানে ম্যাডাম, ভোরবেলা তো কেউ এদিকে আসে না, তাই দূর থেকে আপনাকে দেখে চিনতে পারিনি। গত 3 মাস ধরে আমি এখানে এক্সারসাইজ করি চাচা, আর আজ আপনি খেয়াল করলেন? এই, আপনি আপনার কাজ করেন। মাফ করবেন ম্যাডাম, এখন থেকে আরও ভালো করে গার্ড দিব। ঠিক আছে, এখন আপনি এখান থেকে চলে যান। ওকে ম্যাডাম। গার্ড চলে যেতে ফারিহা তার এক্সারসাইজে মন দিল। ফারিহার রুমের বড় জানালার থাই গ্লাস সরিয়ে ওখানে বসে কফি খাচ্ছে। বাংলাদেশ আসার প্ল্যানটা ফারহার কখনো ছিল না, কিন্তু প্রয়োজনের কারণে বাংলাদেশে আসতে বাধ্য হলো 2 বোন। ফারহা কফি খেতে খেতে মেন গেটের দিকে চোখ পড়তে ফারহা 2 চোখ সেখানে স্থির হয়ে যায়। মেঘ টেডি স্মেল দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সত্যি মেঘ কিনা এটা জানার জন্য ফারহা চোখ বন্ধ করে আবার সামনে তাকিয়ে দেখে কেউ নেই। ফারহা নিজের হ্যালুসিনেশন ভেবে পাত্তা দিল না। আকাশে কালো নিকষ অন্ধকার দূর করে ধীরে ধীরে সূর্যের কিরণ ছড়িয়ে পড়ছে পুরো আকাশ জুড়ে। আবারও রাতের পরে নতুন আর একটা দিনের সূচনা হলো। সূর্যোদয়ের সময়টা এতটাই মনোমুগ্ধকর যে ফারহা তার পুরো দুনিয়া ভুলে প্রকৃতি দেখায় ব্যস্ত হয়ে পড়ল। গ্যাসের উপর আকাশের দিকে মুখ করে শুয়ে আছে ফারিহা। কিছুক্ষণ পর ফারহা এসে ফারিহার পাশে শুয়ে পড়ে, বলে, তোর নেক্সট প্ল্যান কি? মেঘকে বিয়ে করা? সহজ গলায় উত্তর দিল ফারিহা। ফারিহার কথা শুনে ফারহা মুচকি এসে বলে, তাহলে অর্নিলের কি হবে ফারিহা? জাহান নামে যাক, ওকে আর আমার ভালো লাগে না আপু। মেঘকে দেখার পর থেকে আমার বুকের ভেতরটা তোলপাড় হচ্ছে আপু। মেঘের চাহনি, ওর স্পর্শ, তার চেয়ে বড় কথা ওর ঠোঁটের স্নিগ্ধ হাসি দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আপু। কিন্তু মনে হয় না তুই বুঝতে পারবি, কারণ তোর জীবনে কোনো ভালোবাসার মানুষ নেই, আর যারা আসতে চেয়েছে তাদেরকে তুই মৃত্যুর দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিস। এখন তুই কি চাস? মেঘকে চাই, ওর পাগল করা স্পর্শ পেতে চাই, ওর নগ্ন বুকে আলিঙ্গন করতে চাই, সবশেষে মেঘকে আমার চাই। ফারিহার কথা শুনে ফারিহার দিকে তাকিয়ে আছে। ফারিহা যখন মেঘকে নিয়ে কথা বলতে বলতে ফারিহার চোখে মুখে এক প্রকার হিংস্রতার ছাপ দেখতে পায় ফারিহাকে আর একটু ভাজিয়ে দেখার জন্য বলে ওঠে, ফারিহা, তুই জানিস মেঘের একাধিক গার্লফ্রেন্ড আছে? জানি, তবে এটা গার্লফ্রেন্ড হবে না আপু, কারণ মেঘ কাউকে ভালোবাসে না, তবে শরীরটাকে ভালোবাসে, তাই তো? ম্লান হেসে বলল ফারহা, আমি বলেছি না আপু, মেঘ শুধু আমার। ওকে পাওয়ার জন্য যদি ওর সো কল্ড গার্লফ্রেন্ডকে শেষ করতে হয় তো করব। ফারিহার কথা শুনে শুধু হাসলো। ফারিহা চৌধুরী ম্যানশনে যাবে, আমরা নাস্তা করে রেডি থাকিস। ওকে, আর এই কাজটা হয়েছে? কমপ্লিটলি। আমি রুমে যাচ্ছি, তুই আয়। আসছি। বড় বিছানায় উপর হয়ে শুয়ে আছে মেঘ। আসলাম কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। আসলাম আর যাই হোক না খেয়ে থাকতে পারে না, আর এই বিষয়টা মেয়েকে ভীষণ হাসায়। মেঘ চায়ের কাপে টুংটাং আওয়াজ শুনে ফিট করে চোখ মিলে তাকিয়ে আসলামকে বলে, আসলাম, দুপুর 12টার আগে যদি আমার ঘুম ভাঙে তাহলে তোমার 50 দেশে লাথি মারতে আমি 2 বার ভাবব না, মাইন্ড ইট। কথাটা বলে মেঘ অন্যদিকে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে ফেলে। আসলাম এবার কোনো শব্দ না করে
চায়ের কাপ নিয়ে দ্রুত মেঘের রুম ত্যাগ করে গেস্ট রুমের দিকে চলে যায়। ফারিহা চৌধুরী ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছে। মেঘের মা মিসেস মেহেরিমা চৌধুরী প্রচণ্ড খুশি হয়ে ফারিহাকে দেখে দুজনকে পেয়ে গল্প জুড়ে দেয়। এদিকে ফারিহা বারবার এদিকে ওদিকে মেঘকে খোঁজার চেষ্টা করছে। ফারিহার বিষয়টা বুঝতে পেরে মিসেস মেহেরিমাকে বলে, মামুনি, বাড়িতে তুমি একা আছো? বড় আব্বু, শ্রাবণ ভাইয়া, মেঘেরা কোথায়? তোমার বড় আব্বু সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে, আর শ্রাবণ নিজের রুমে আছে। মেঘ বাড়িতে আছে কিনা বুঝতে পারছি না, ছেলেটা অনেক রাত করে বাড়ি ফিরল। কেন মেঘ কেন এত দেরি করে বাড়ি ফিরে? ও তো আর শ্রাবণ ভাইয়ার মতো অফিসে যায় না। কে বলল তোদের যে অফিসে যায় না? জানিস মেঘ কত বড় অফিসার? মেঘ গোয়েন্দা বিভাগের একজন বড় অফিসার। মেঘের মায়ের কথা শুনে বাড়িয়া চুপ হয়ে গেল। এদিকে ফারহার ঠোঁটের কোণে হাসি। ফারহা মুচকি হেসে মেহেরিমাকে বলে, মামনি, কত বছর পরে এই বাড়িতে এলাম। বাড়িটায় কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের। হ্যাঁ, তুই ফারহা, শ্রাবণ মেঘ কতটা সময় কাটিয়েছিস, খেলেছিস, আর আজ সেই ছোট ছোট ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে, এই বুড়ো বুড়িদের ভুলে গেছে। ফারিহা দুজনে মেহেরিমাকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু ভুলিনি মামনি, সব মনে আছে। আর তুমি তোমার হাতের সেই স্পেশাল পকোড়া না বানিয়ে আমাদের বকছ? মেহেরিমা মাথায় হাত দিয়ে বলে, ইস, ভুলে গেছি একদম। তোরা বস, আমি এখনই তোদের জন্য স্পেশাল পাকোড়া আর কফি বানিয়ে আনছি। মেহেরিমা কিচেনে ছুটে যেতে ফারিহাকে বলে, মেঘের রুমটা চেক করে দেখ মেঘ এসেছে কিনা। আমি ততক্ষণ না হয় শ্রাবণ ভাইয়ের সাথে দেখা করে আসছি। কিন্তু আপু, মামনি যেটা বললো ওটা নিয়ে আমরা পরে কথা বলবো। ফারিহা উঠে মেঘের রুমে চলে গেল। আর ফারহা শ্রাবণের রুমের সামনে গিয়ে নক করতে ভেতর থেকে শ্রাবণ বলে ওঠে, দরজা খোলা আছে। ফারহা রুমে প্রবেশ করতে শ্রাবণ ফাইল থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাতে শ্রাবণের চোখ দুটো বড় বড় হয়ে যায়। তুই কেমন আছো ভাইয়া? ভালো। তার আগে বল, তুই ফারহা নাকি ফারিহা? ফারহা মুচকি হেসে বলে, ফারহা। আমি ফারহা ভাইয়া। শ্রাবণ হাত থেকে ফাইলটা রেখে ফারহার হাত ধরে পাশে বসিয়ে বলে, এত বছর পর তুই এই ভাইয়ার কথা মনে পড়লো বুঝি? পারু নামটা শুনে ফারহা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে শ্রাবণের দিকে। তা দেখে শ্রাবণ বলে ওঠে, এভাবে তাকিয়ে লাভ নেই পারু। আমি জানি একমাত্র মেঘ ছোটবেলা থেকে তোকে ফারু পাখি বলে ডাকে, আর আমি কখনো ভুলবশত ফারু ডেকে ফেললে কি রাগটাই না হতো মেঘ। ওটা অতীত ভাইয়া। শ্রাবণ ফারহার কথার প্রত্যুত্তরে কিছু বলল না, বরং উঠে গিয়ে ড্রয়ার থেকে দুটো কিটক্যাট নিয়ে এসে ফারহার হাতে ধরিয়ে দিয়ে ভালে তো চকলেট দিতে, কিন্তু এখনও ভুলেনি পারু। শ্রাবণের কথা শুনে ফারহা হেসে ফেলে। ঘুমের মধ্যে পিঠের নরম কিছুর স্পর্শ পেতে মেঘের ঘুম ছুটে যায়। অপরজন কিছু বুঝে ওঠার আগে মেঘ হাতটা ধরে ফাঁস ফিরে মায়াবী মুখের অধিকারিণীকে দেখে হ্যাঁচকা টান দিয়ে নগ্ন বুকে ফেলে দিয়ে বলে, কে বলে চাঁদকে স্পর্শ করা যায় না? এই যে ছুঁয়ে দিলাম। ফারিহা নেশামেঘের ঘুম ঘুম কণ্ঠস্বর শুনে যেন নেশা হয়ে গেল ফারিহার। একটু একটু করে মেঘের ঠোঁটের দিকে এগিয়ে মেঘের ঠোঁটে চুমু দিতে গেলে মেঘ ফারিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মেঘ ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ফারিহা হিংস্র চাহনিতে তাকায় মেঘের দিকে। মেঘ ফারিহার চাহনি উপেক্ষা করে উঠে বসে টি শার্ট পরে নিয়ে ফারিহার উদ্দেশ্য বলে, তুমি এখানে কি করছো ফারিহা? মেঘের কথা শুনে ফারিহা যেন অবাকের কিন কর্তব্য বিমূঢ়, কারণ আজ পর্যন্ত কেউ তাদের দুই বোনকে আলাদা করে চিনতে পারেনি। আর আজ মেঘ আচমকা ধরে ফেলল কে ফারহা আর কে ফারিহা। মেঘ, তুমি কি করে জানলে আমি ফারিহা? মেঘ কিছু বলল না, ঠোঁটের কোণে হাসি এনে ওয়াশরুমে ঢুকে যায়। ফারিহা তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর না পেয়ে রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ফারিহার রেগে শ্রাবণের রুমে ঢুকে বেডের উপর থেকে বালিশগুলো নিয়ে ছুঁড়ে ফেলতে লাগলো। আচমকা ফারিহার রাগের কারণ শ্রাবণ বা ফারহা দুজনে কেউ বুঝে উঠতে না পারলেও ফারিহার এমন রাগী লোক দেখে আন্দাজ করে নেয় মেঘের সাথে ফারিহার কিছু একটা হয়েছে। ফারিহার হাত থেকে বালিশ কেড়ে নিয়ে বলে, ফারিহা, এটা খান মঞ্জিল নয়, এটা চৌধুরী ম্যানশন বলে ভুলে যাস না। ফারিহা চোখ বন্ধ করে রাগটা কমানোর চেষ্টা করতে লাগলো। এখন এই মুহূর্তটা যে তার রাগ প্রকাশের জন্য উপযুক্ত নয়, এটা ফারহার কথায় ফারিহা বেশ বুঝতে পারল। আচমকা ফারহাকে বলে, আপু, আমি বাড়ি চলে যাচ্ছি, তোর হয়ে গেলে চলে আসিস, বাই। ফারিহা ফারহাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় শ্রাবণের রুম থেকে।
ফারিহা, কারণ শ্রাবণ এতক্ষণ দাঁড়িয়ে ফারিহাকে দেখছিল। ছোটবেলার শান্তশিষ্ট মেয়েটা বড় হয়ে তোর জেদি হতে পারে এটা শ্রাবণ মোটেও ভাবতে পারেনি। ফারহা ফারিহার হয়ে শ্রাবণকে সরি বলতে শ্রাবণ বলে, সরি বলার কোনো প্রয়োজন নেই ফারহা। কিন্তু ফারিহা তো চেঞ্জ কি করে? ফারহা হাসলো শ্রাবণের কথা শুনে। ভাইয়া, সময়ের সাথে সাথে মানুষ বদলায়, বদলায় তার চিন্তা চেতনা, বদলায় তার মন, বদলায় তার ভালোবাসা, তবে মানুষভিত্তিকভাবে। হয়তো একজন মানুষে তার ভালোবাসার সীমাবদ্ধ থেকে ভালোবাসার রূপ বদলায়, আবার কারো একাধিক মানুষের ভালোবাসার রূপ বদলায়, কারণ মানুষ পরিবর্তনশীল। বাবা পারো, তুই এত বিষয় ভাষণ দিতে শিখলি কি করে? তোর কথার এত পরিবর্তন ভাবা যায়? যাই হোক, তুই বস, আমি চেঞ্জ করে আসছি। না ভাইয়া, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, তুমি নিচে এসো, মামুনি সবার জন্য স্পেশাল পাকোড়া বানাচ্ছে। গ্রেট, তাহলে তো আসতেই হচ্ছে। ফারহা শ্রাবণের রুম থেকে বেরিয়ে যায়। স্যার, এটা আপনি কি করছেন? আসলে আপনি কাকে ভালোবাসেন, ফারহা ম্যাম নাকি ফারিহা ম্যাম? ম্যাগ চুলে জেল দিতে দিতে আসলামকে বলে, আমার লাইফে শুধু একজনের জন্য এক সমুদ্র, এক আকাশ সমান ভালোবাসা রয়েছে, সে আমার পারু পাখি। তাহলে স্যার, ফারিহা ম্যামের সাথে কি আপনি অভিনয় করছেন? না মানে আপনারা ঘনিষ্ঠ হন যখন তখন, তাই বললাম। মেঘ আসলামের কথার প্রত্যুত্তরে বলল, অভিনয় বলতে কিছুই নেই আসলাম। ফারিহাকে আমি কখনো ভালোবাসিনি, আর না ভাসবো। বরং ভালোবাসার বিপরীত শব্দটা আমাদের মাঝে এক্সিট করে, ঘৃণা। মেঘ হঠাৎ তার বাচনভঙ্গি কঠিন করে বলে উঠল, আসলাম, আমাদের এখনই অফিসে যেতে হবে। ওকে স্যার, আমি এখনই রেডি হয়ে আসছি। আসলাম বেরিয়ে যেতে মেঘ তার ফোনটা হাতে নিয়ে নিচে এসে দেখে সোফায় বসে একটা মেয়ে অদ্ভুত সুন্দরভাবে কফির মগে চুমুক দিচ্ছে। মেঘ মেয়েটা চুলের জন্য ফেস না দেখতে পারলেও অনুমান ভিত্তিকভাবে ধরে নেয় মেয়েটি তার অতি পরিচিত। মেঘ সিঁড়ি দিয়ে নেমে মেয়েটির সামনে এসে দাঁড়াতে মেঘ অস্ফুট স্বরে বলে উঠল, পারু পাখি। পারু পাখির নামটা শুনে ফারহা কফি খাওয়া বন্ধ করে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে দেখে ফারহা হাসি মুখে বলে ওঠে, কেমন আছো মেঘ? ভালো, তুমি? সোফায় বসতে বসতে বলল মেঘ, গুড। আচ্ছা মেঘ, ফারিহার সাথে কি তোমার কিছু হয়েছে? না, কেন? রেগে মেঘে চলে গেল মেয়েটা। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা বুঝতে পারছে মেঘের দৃষ্টি তার উপর সীমাবদ্ধ, তবুও মেঘ যেন ফারহার অস্বস্তি হচ্ছে। ঠিক সে সময় শ্রাবণ এসে ফারহার পাশে বসে ফারহার হাত থেকে তার অর্ধেক খাওয়া কফিটা কেড়ে নিয়ে বলে, অনেক খেয়েছিস পারু, আর খেতে হবে না, এবার বাকি কফিটা আমি খাবো। বলে কফিতে চুমুক দিল। তা দেখে ফারহা হেসে ফেলে বলে, ভাইয়া, ছোটবেলাকার অভ্যাস এখনো তোমার গেল না? এখনো কি ছোটবেলার মতো আমার খাবার কেড়ে খাবে? মেঘ ফারহার আর শ্রাবণকে পারে না গিলে ফেলতে। প্রচণ্ড রেগে গেছে মেঘ, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। আসলাম শ্রাবণের পরে আসতে সপ্তাহ পর্যবেক্ষণ করে তার স্যার মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের পরশা মুখখানা রাগে লাল হয়ে আছে। শ্রাবণ কিংবা পারহা কেউ মেঘকে খেয়াল করছে না। এই ইগনোরনেসটা মেঘ কিছুতেই মেনে নিতে পারছে না, আর না পারছে শ্রাবণের সাথে তার ফারু পাখিকে একসাথে দেখতে। হুট করে মেঘ ফারহার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। ফারহা মেঘের এমন আচমকা কাণ্ডে প্রথমে ঘাবড়ে গেলেও পরে শ্রাবণের মুখের দিকে তাকাতে দেখে শ্রাবণ হাসছে। ফারহার এবার ভীষণ রাগ হলো শ্রাবণের উপর। শ্রাবণ যে ইচ্ছাকৃতভাবে এমনটা করেছে তা বুঝতে আর বাকি নেই ফারহার। মেঘ এখন প্রচণ্ড রেগে আছে। এখন কিছু বলা মানে নিজের বিপদ ডেকে আনা। তাই ফারহা চুপ করে মেঘের সাথে যেতে লাগলো। মেঘ ফারহাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। ফারহা কিছুক্ষণ পর পর আর চোখে মেঘের দিকে তাকাচ্ছে, কিন্তু মেঘ ভুলেও ফারহার দিকে একবারের জন্য তাকাচ্ছে না। মেঘ যেন পথ ধরে আছে, সে এবারের জন্য ফারহার দিকে তাকাবে না। ফারহা হাল ছেড়ে দিয়ে সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে। মেঘের রাগ যেন এখনও পড়ছে না। মেঘ ছোটবেলা থেকে ফারহার সাথে কোনো ছেলেকে সহ্য করতে পারে না। মেঘ নিজের ভাইয়ের সাথেও ফারহাকে কখনো মিশতে দিত না। এতে ফারহা মনে মনে ভীষণ রাগ হলেও তা কখনো মুখে প্রকাশ করত না মেঘের ভয়ে। আর আজ এতগুলো বছর পরও তার প্রতি মেঘের অনুভূতিগুলো ফিকে হয়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে আরও স্ট্রং হয়েছে। চোখে মুখে কাঠিন্য ভাব নিয়ে গাড়িতে উঠে বসে আছে অর্নিল। আজ ভোরবেলা অর্নিলের বাবা মা মিস্টার আমান খন্দকার ও মিসেস শাহিনুর খন্দকার ফিরেছেন। দেশের নামকরা বিজনেসম্যান হওয়ায়
সুবাদে টাকার জোরে অর্নিলের জামিন করিয়ে নেন আমান। অর্নিলের মুখে সবটা শুনে আমান খন্দকার শুধু তার ছেলেকে বলল, অর্নিল মাইসান, ফারিহা মেয়েটি তোমাকে কখনো ভালোবাসেনি। আমার মনে হচ্ছে সব কিছুই মেয়েটির প্ল্যান। না হলে তুমি মেয়েটিকে তোমার ফ্ল্যাটে ডাকুনি আর না খুন করেছো, তাহলে কি করে মেয়েটি তোমার ফ্ল্যাটে আসবে? আর কি যেন বলছিলে, তোমার ফ্ল্যাটের চাবি তোমার কাছে আর ওই মেয়েটার কাছে ছিল। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওই মেয়েটি সব পরিকল্পনা করেছে। হাউ ইজ দিস পসিবল ড্যাড? আর ফারিহা কেন আমার সাথে এমনটা করবে? গম্ভীর গলায় বলল অর্নিল। কেন করলো এটা উত্তর তো তুমি বের করবে অর্নিল। মেয়েটির পুরো ডিটেলস আগে জানতে হবে তোমাকে। আর মনে হয় না মেয়েটিকে তুমি খুব একটা জানো, রাইট? অর্নিল মাথা নেড়ে সায় জানায়। এতক্ষণ অর্নিলের মা মিসেস শাহিনুর খন্দকার চুপ থেকে সব শুনে বলে, অর্নিল বাবা যে তোর সাথে এমন নোংরা খেলা খেলেছে তাকে তুই একদম ছাড়বি না। তুই শুধু আসল সত্যিটা খুঁজে বের কর, তারপর যা করার তোর ড্যাড করবে। নো মম, ড্যাড নয়, যা করার আমি করব। যদি এর পেছনে ফারিহার হাত থাকে তাহলে এর জন্য চরম শাস্তি ওকে পেতে হবে, আর শাস্তি আমি ওকে দিব, তোমরা না। ওকে মাইসান, তুমি যা চাইবে তাই হবে। অর্নিল আর কিছু না বলে চুপ। তার ফোনটা বের করে ফারিহার নাম্বারে ডায়াল করে। ব্রিজের উপর দাঁড়িয়ে আছে মেঘ ফারহা। মেঘ কোনো কথা বলছে না, দুহাত মুষ্টিবদ্ধ করে নদীর দিকে তাকিয়ে আছে। ফারহা প্রচণ্ড বিরক্ত লাগছে মেঘের চুপ থাকাটা। ফারহা বিরক্তিতে নিজের মনে বকবক করতে লাগলো আর মেঘকে গালি দিতে লাগলো। ও যুবক একটা, জোর করে এখানে নিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে আছে, ইচ্ছে তো করছে ধাক্কা দিয়ে সোজা নদীতে ফেলে দিই। ফারহা দাঁত কিরমির করতে করতে মেঘের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছো মেঘ? ফারহার কথা শুনে মেঘ রাগী চোখে ফারহার দিকে তাকায়। ফারহা মেঘের রাগ দেখে মোটেও বিচলিত না হয়ে বলে, এভাবে লাল লাল চোখ দিয়ে তাকিয়ে কোনো লাভ নেই মেঘ। হোয়াট এভার, এখানে নিয়ে আসার কারণ যেহেতু বলবে না সেহেতু এখানে আমার থাকার কোনো মানে হয় না। আমি বাড়ি চলে যাচ্ছি, তোমার হাওয়া খাওয়া হয়ে গেলে চলে এসো। ফারহা যেতে নিলে মেঘ খপ করে ফারহার হাত ধরে উল্টো করে মুচড়ে ধরে ব্রিজের রেলিংয়ের সাথে চেপে ধরে বলে, ডোন্ট ইউ ডেয়ার টু লিভ হেয়ার ফারু পাখি। নিজেকে কী ভাবো তুমি ফারু পাখি? হ্যাঁ, কী ভাবো নিজেকে? মেঘ, লিভ মাই হ্যান্ড, ইটস হার্টিং মে। মেঘ মুহূর্তে ফারহার হাত ছেড়ে দিয়ে বলে, জাস্ট এতটুকুতেই তোমার কষ্ট হচ্ছে? আর এতগুলো বছর আমাকে কতটা কষ্ট পেতে হয়েছে তার বিন্দুমাত্র ধারণা তোমার আছে? ফারহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, কষ্ট তুমি পেয়েছ, আমি নই মেঘ। ভালো তুমি আমাকে বেসেছ, আমি বাসিনি, তাই আমার কাছে কোনো কিছু এক্সপেকটেশন করো না প্লিজ। ফারহার কথা শুনে মেঘ কিছু মুহূর্তের জন্য যেন অবাকের বক্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা গাড়ির দিকে এগোতে নিলে মেঘ ফারহা চুলের বাজে হাত দিয়ে ফারহা ঠোঁটের বাজে ঠোঁট ডুবিয়ে দেয়। মেঘের এমন আচমকা আক্রমণের জন্য ফারহা মোটেও প্রস্তুত ছিল না। ফারহা মেঘের কাছে থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে মেঘ ফারহাকে কোমর শক্ত করে জড়িয়ে ধরে অর্নিলের নাম্বার থেকে ফোন আসতে দেখে ফারিহা এক দফা অবাক হয়ে গেল। অর্নিলের নাম্বার থেকে কল আসা মানে অর্নিল মুক্ত, কিন্তু এমন ফল প্রুফ প্ল্যান থেকে অর্নিল এত সহজে বের হতে পারে এটা ফারিহার কল্পনাতীত। এবার রিং হয়ে কাল কেটে যাওয়ার পর আবার অর্নিলের নাম্বার থেকে কল আসতে ফারিহা কল রিসিভ করে কানে ধরতে ফোনের ওপাশ থেকে অর্নিল বলে ওঠে, তো ভিউয়ার্স, গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই দেওয়া হবে। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট চান কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।